হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদেরকে কিছু ট্রানজেকশন থেকে কিভাবে আমরা ডেবিট ক্রেডিট বেরোবে, কিভাবে আমরা ট্রানজেকশন থেকে ডেবিট ক্রেডিট বার করব, আমরা সেটা দেখাচ্ছি। ঠিক আছে? কোনো ট্রানজেকশন থেকে কিভাবে প্রত্যেকটা ট্রানজেকশনের ডেবিট আর ক্রেডিট থাকবে। সেটা দুটো ডেবিট হতে পারে, দুটো ক্রেডিট হতে পারে, দুটো ডেবিট একটা ক্রেডিট হতে পারে, দুটো ক্রেডিট একটা ডেবিট হতে পারে। ঠিক আছে? তাহলে এর মধ্যে আমাদের কি আছে, যদি একটা ডেবিট একটা ক্রেডিট হয় সেটা হয়ে গেল সিম্পল হয়ে গেল, সিম্পল ট্রানজেকশন, হ্যাঁ, বা সিম্পল জার্নাল। আর যদি তোমার দুটো বা দুইয়ের চেয়ে বেশি যদি হয় তাহলে সেটা হয়ে গেল কম্পাউন্ড। ঠিক আছে? ওটা জার্নালের ক্ষেত্রে। তো আমরা এখন এই ট্রানজেকশন থেকে ডেবিট ক্রেডিট কি করে বার করা হয়, হাউ টু ফাইন্ড আউট দ্য ডেবিট অ্যান্ড ক্রেডিট ফ্রম দ্য ট্রানজেকশন। ঠিক আছে? কথা বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে কথা? তাহলে প্রত্যেকটা ট্রানজেকশন থেকে যখন ডেবিট ক্রেডিট বার করব, তাহলে তার জন্য প্রথম আমাদের আলোচনা কি? প্রথম আলোচনা হচ্ছে যে গোল্ডেন রুল আমাদের মনে আছে কিনা। ঠিক আছে? তাহলে গোল্ডেন রুল বা মডার্ন রুল। তাহলে গোল্ডেন রুলের আমি একটুখানি হালকা করে এখানে এই কনে লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে? গোল্ডেন রুলটা একটুখানি হালকা করে লিখে রাখছি, যে যদি তোমার পার্সোনাল অ্যাকাউন্ট হয়, পার্সোনাল অ্যাকাউন্ট হলে কি হবে, যদি রিসিভার হলে ডেবিট হবে। গোল্ডেন রুল নিয়ে আলাদা আমাদের অনেক ভিডিও করা হয়েছে। ঠিক আছে? ওখান থেকে তোমরা জানতে পারবে। তো তাও আমি বলছি, রিসিভার হলে ডেবিট হবে আর গিভার হলে ক্রেডিট হবে। ঠিক আছে? আর ২ নম্বর হলো তোমার রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে কি বলেছি, যদি কোনো অ্যাসেটস হোয়াট কামস ইন হয় তাহলে ডেবিট, আর তোমার হোয়াট গোজ আউট সেটা কি হবে, ক্রেডিট হবে। ঠিক আছে? আর ৩ নম্বর হচ্ছে তোমার নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে কি হচ্ছে, তোমার কোনো এক্সপেন্সেস বা লস লসেস হলে ডেবিট, আর তোমার ইনকাম বা গেইনস হলে ক্রেডিট। ঠিক আছে? এটা আমরা গোল্ডেন রুল জানি আমরা। আবার আমরা এখানে বলে দিলাম, যারা আগের গুলো দেখোনি তারা এখানে আমরা জানতে পারি। তো এখন এবারে আমরা কি করব, যে গোল্ডেন রুল আমাদের মোটামুটি মনে থেকে গেল। ঠিক আছে? এখন এটা থেকে আমরা কিভাবে, এটা আমি এই জায়গাটার জন্য আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে? পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার হলে ডেবিট, গিভার হলে ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্ট হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। আর নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্সেস লসেস ডেবিট, ইনকাম গেইনস ক্রেডিট। এটা আমাদের মনে রাখতে হবে। পার্সোনাল অ্যাকাউন্ট তোমার ব্যক্তিক হিসাব, রিয়েল অ্যাকাউন্ট সম্পত্তি হিসাব, নমিনাল অ্যাকাউন্ট নামিক হিসাব। ঠিক আছে? ক্লিয়ার হলো? মুচ্ছি এটা। আচ্ছা। এরপরে দেখো, এরপরে আমরা ট্রানজেকশন লিখব। আর সেই ট্রানজেকশন থেকে আমরা কি করব, তোমার ট্রানজেকশনটা লিখছি, আর ট্রানজেকশন থেকে আমরা ফাইন্ড আউট করব যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। আচ্ছা, ধরো আমি কিছু ট্রানজেকশন আমি এখানে লিখছি। ধরো ১ নম্বর ট্রানজেকশন স্টার্টেড। আমি এখানে কিছু ট্রানজেকশন তোমাদের বই থেকে, মিস্টার এক্স স্টার্টেড হিজ বিজনেস উইথ ক্যাশ অফ রুপিস 1 লাখ। ঠিক আছে? আমি এই দিকটা এই পাশটা দাগ দিয়ে দিলাম। তাহলে এই পাশটায় ম্যাথটা লিখছি। তাহলে মিস্টার এক্স স্টার্টেড হিজ বিজনেস উইথ ক্যাশ রুপিস 1 লাখ। এটা একটা ট্রানজেকশন। ট্রানজেকশন কাকে বলে এটা আমরা আগে জেনে গেছি। ট্রানজেকশন মানে হচ্ছে লেনদেন, লেনা দেনা। যখনই কেউ কিছু দেবে বা নেবে, স্যার, সেটা হয়ে যাবে তোমার ট্রানজেকশন। দোকানের মধ্যে কোনো যে কোনো কিছু লেনা দেনা, হয়তো কিনলাম, বিক্রি করলাম, পেড করলাম, পরচেজ দিলাম, রিসিভ করলাম, এই সবই তোমার লেনদেনের মধ্যে পড়ছে। ঠিক আছে? তাহলে লেনদেন মানেই হয়ে গেল কি, লেনদেন মানে নেওয়া আর দেওয়া, এই দুটো থেকে আসছে লেনদেন। তাহলে এটা একটা লেনদেন পরিষ্কার, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। এই কথাটা বলার সাথে সাথে আমাদেরকে আরেকটা কনসেপ্ট আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, যে কনসেপ্টটা আমি আলাদা করে ভিডিওতে করেছি তোমাদের, যে কনসেপ্ট মানে প্রিন্সিপাল
কনভেনশন, এগুলো নিয়ে আলাদা আলাদা করে আমি আলোচনা করেছি। তার মধ্যে আমাদের আছে, হ্যাঁ, এনটিটি কনসেপ্ট, ডুয়েল কনসেপ্ট, মানি মেজারমেন্ট কনসেপ্ট, এমনি করে অনেক কিছু আছে, ঠিক আছে? তো আমি এখন আর সবগুলো বলছি না, আমি শুধু এখন এইটা যেটা দরকার লাগবে, যেটাকে এনটিটি কনসেপ্ট বলা হয়। এনটিটি কনসেপ্ট, এনটিটি কনসেপ্ট বাংলাতে কি বলে? সত্তা ধারণা। কি বলে এটাকে? আমি এটা লিখছি, লিখে তারপরে আবার মুছে দেবো। এনটিটি কনসেপ্ট, এনটিটি কনসেপ্ট, এটাকে বাংলায় কি বলে? সত্তা ধারণা। সত্তা মানে কি? একজনের এক্সিস্টেন্স, মানে অস্তিত্ব, ঠিক আছে? তাহলে এখানে কি বলতে যাচ্ছে? বিজনেসের একটা অস্তিত্ব থাকবে। তাহলে বিজনেসম্যান, বিজনেসটা তৈরি করেছে, কিন্তু যেই তৈরি করে দিল, তারপরে কিন্তু বিজনেসের একটা নিজস্ব অস্তিত্ব তৈরি হলো। তার মানে আমি যখন এরপরে হিসাব করব, লেনদেনগুলো যখন আমি রেকর্ডিং করব, লেনদেনগুলো যখন আমি লিখবো, তখন কিন্তু বিজনেসের হয়ে লিখবো, মালিকের হয়ে নয়। ঠিক আছে? কথা ক্লিয়ার হচ্ছে? ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতে চাচ্ছি। এটা এনটিটি কনসেপ্ট মানে সত্তা ধারণা, মানে এটা এর মধ্যে এতে কি বোঝাচ্ছে? যে বিজনেস হচ্ছে, বিজনেসের একটা আলাদা অস্তিত্ব আছে, বিজনেসের একটা আলাদা অস্তিত্ব আছে, অর্থাৎ বিজনেস আর মালিক এই দুটো আলাদা। মালিক বিজনেসে টাকা দিচ্ছে, বিজনেসটাকে তৈরি করছে, বিজনেসটাকে গড়ে তুললো, সবকিছু করলো, কিন্তু বিজনেসের একটা আলাদা নাম আছে, এবং বিজনেসটা একটা পার্সোনাল অস্তিত্ব আছে। যেমন ধরো পিতা পুত্রের গল্প, ঠিক আছে? বাবা আর ছেলে, তাহলে বাবার মাধ্যমেই ছেলে তৈরি হচ্ছে, কিন্তু ছেলের একটা আলাদা নাম আছে, ছেলের একটা আলাদা অস্তিত্ব আছে। তাহলে বাবা মানেই ছেলে নয়, তাহলে মালিক মানেই দোকান নয়। তাহলে মালিক আলাদা, আর দোকান বিজনেস আলাদা। কথাটা ক্লিয়ার হচ্ছে কি বললাম? তাহলে মালিক আর বিজনেস এই দুটো সম্পূর্ণভাবে আলাদা। সেই জন্য আমরা যখন অ্যাকাউন্টেন্ট, আমরা বিজনেসের কাজ করব, বা কোম্পানির ভিতরে, বা আমার দোকান আছে, বা আমি কোম্পানিতে কাজ করছি, তাহলে আমাকে চিন্তা করতে হবে সবসময় বিজনেসের পক্ষ হয়ে, অন বিহাফ অফ বিজনেস, বিজনেসের তরফ থেকে আমাকে চিন্তা করতে হবে। তখন দেখতে হবে যদি মালিকও হয়, মালিক যখন বিজনেসের একটা অস্তিত্ব হলো, বিজনেসকে আমরা তৈরি করলাম, আইনি ভাবে বিজনেসটাকে তৈরি করলাম, একটা ওর অস্তিত্ব আছে, বিজনেস একটা নাম দিলাম, ঠিক আছে? এখন মালিক যখন বিজনেসে কিছু টাকা দেবে, যেমন এখানে দিয়েছে এক্স স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, 1 লাখ টাকা বিজনেসে দিল, বিজনেসটা শুরু করার জন্য, স্টার্ট করার জন্য। তাহলে এই যে টাকাটা দিল, এখন বিজনেস কি চিন্তা করবে? বিজনেস ভাববে কি, যে আমাকে টাকাটা দিয়েছে, এটা আমার একটা দায়, এবং বিজনেসে টাকাটা এলো, টাকাটা বিজনেসে এলো, টাকাটা বিজনেসে এলো, এবং এটা আমার একটা দায়, ভবিষ্যতে ওই টাকা আমাকে ফেরত দিয়ে দিতে হবে, কাকে? মালিককে। এবং এই যে আমি নিলাম, এটার জন্য মালিককে খুশ করতে হবে, সেই খুশটা হচ্ছে প্রফিট। ঠিক আছে? কথা কি বলছি বুঝতে পারছো? ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে কি হয়ে গেল? এই এনটিটি কনসেপ্ট থেকে আমরা এটা পাচ্ছি, যে বিজনেসের পক্ষ হয়ে আমাকে সবকিছু চিন্তা ভাবনা করতে হবে। তাহলে যখনই তাহলে এনটিটি কনসেপ্ট ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, যে মালিক আর বিজনেস আলাদা, মালিক আর বিজনেস আলাদা। তাহলে মালিক যদি মিস্টার এক্স মালিক, তাহলে আমি এটা করতে গেলে, যখনই আমি এই আলোচনাটা করতে যাব, তখন আমাকে উপরে কি লিখতে হচ্ছে? ইন দা বুকস অফ বিজনেসের নাম, ধরো এখানে বিজনেসের নাম দেয়নি, এখানে আমরা এক্স লিখেছে, তো আমি এক্স এর নামটাই লিখলাম। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এই এক্স এর হয়ে, অর্থাৎ বিজনেসের হয়ে আমাকে দেখতে হবে। বিজনেসের হয়ে দেখছি কি না, বিজনেস বলছে যে মালিক আমাকে টাকা দিয়েছে, আমার কাছে টাকাটা এসেছে। তাহলে এখানে এই যখন এটা পড়লাম, তখন আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যাকাউন্ট বেরিয়ে আসছে। একটা হচ্ছে তোমার ক্যাশ অ্যাকাউন্ট, কেন টাকা এখানে পরিষ্কার লেখা আছে ক্যাশ, ক্যাশ একটা অ্যাকাউন্ট আসছে। আর একটা কি আসছে? এই স্টার্টেড বিজনেস, বিজনেস যখন স্টার্ট হয় এবং মালিক যদি সেই টাকা দেয়, এটাকে বলা হয় কি? ক্যাপিটাল, বাংলাতে বলে মূলধন। তাহলে মালিক বিজনেসে টাকা দিল, এটাকে বলা হয় বিজনেসের মূলধন। ঠিক আছে? এই মূলধন অর্থাৎ ক্যাপিটাল কি হবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা একটা কি বললাম? লায়াবিলিটিস। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কি? ক্যাশ হচ্ছে একটা অ্যাসেটস, ক্যাশ কি? একটা সম্পত্তি। ঠিক আছে? সম্পত্তি হলে কি হয়? কোন অ্যাকাউন্টে যাবে? আমাদের 3টে অ্যাকাউন্ট আছে, রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। এটা যাবে কিসে? রিয়েল অ্যাকাউন্টে যাবে। কোন অ্যাকাউন্টে যাবে? রিয়েল অ্যাকাউন্টে যাবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কোথায় গেল? রিয়েল অ্যাকাউন্টে গেল। তারপরে আমাকে বিচার করতে হবে যে এই টাকাটা এলো না গেল। টাকা মানে কি? রিয়েল মানে কি? সম্পত্তি। সম্পত্তিতে আমাদের কি রুলস কি করা আছে গোল্ডেন রুলে? যে কামস ইন, হোয়াট কামস ইন ডেবিট গোজ আউট ক্রেডিট। তাহলে এখানে কি হচ্ছে?
টাকাটা আসছে না যাচ্ছে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, একটু আগেই যে আমি এনটিটি কনসেপ্টে বললাম যে মালিক টাকাটা দিয়েছে, তারপরে বিজনেসে টাকাটা আসছে, তাহলে হোয়াট কামস ইন, তো এখানে কি হয়ে গেল, কামস ইন হয়ে গেল। যেই রিয়েল অ্যাকাউন্টে তোমার কামস ইন হয়ে গেল তখন এটা হয়ে গেল ডেবিট। ডেবিট, DEBIT, ডেবিট, এটাকে সংক্ষেপে আমরা কি লিখছি, DR ডট। ক্লিয়ার? ঠিক আছে। আর ঠিক ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টটা কি, এটা একটা লায়াবিলিটিস। ক্যাপিটাল কি, দায়, দায়, টাকা দিতে হবে, তাহলে এটা একটা লায়াবিলিটিস হয়ে গেল। যেই লায়াবিলিটিস হয়ে গেল তখন আমরা কি জানি যে লায়াবিলিটিস হচ্ছে কি, ক্রেডিট। লায়াবিলিটিস মানে কি হয়ে গেল, লায়াবিলিটিস একটা, লায়াবিলিটিস মানে তোমার এখানে লায়াবিলিটিস ক্যাপিটাল, অলওয়েজ লায়াবিলিটিস, এটা তোমার কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, CR, ক্রেডিট। ঠিক আছে। আচ্ছা, তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, এটা আমরা ডেবিট ক্রেডিটটা পেয়ে গেলাম যে কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট। আচ্ছা, এই ক্যাপিটাল অ্যাকাউন্টটা কেন ক্রেডিট হলো এর ব্যাখ্যা আছে আলাদা, এর ব্যাখ্যাটা আমরা এখন দিচ্ছি না, এখন এইটুকু বুঝো যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, এবং ক্যাশ অ্যাকাউন্ট কেন ডেবিট হলো, ক্যাপিটাল অ্যাকাউন্ট কেন ক্রেডিট হলো। ঠিক আছে, হয়ে গেল, এবং অ্যামাউন্ট লেখা আছে, তুমি এখানে অ্যামাউন্টের জায়গায় তুমি অ্যামাউন্টও লিখতে পারো। ঠিক আছে, ধরো এটা হয়ে গেল স্টার্টেড বিজনেস, তাহলে কি হয়ে গেল, তাহলে আমরা ডেবিট ক্রেডিটটা বার করতে শিখলাম। আচ্ছা, আরেকটা ট্রানজেকশন দেখো, ধরো পারচেজ, purchase a machine, purchase a machine from A and company, rupees 20,000। এই যে কথাটা লেখা আছে দেখো, পারচেজ এ মেশিন, কি কিনেছে, মেশিন কিনেছে। মেশিনটা কি, একটা সম্পত্তি, একটা অ্যাসেটস। তাহলে এখানে পারচেস অ্যাকাউন্ট না হয়ে মেশিন, যদি নামটা উল্লেখ করা থাকে কি জিনিস কিনেছে, পারচেস গুডস হলে আমি পারচেসই করতাম, এর পেছনে অনেক কিছু ব্যাপার আছে, এগুলো আমি এখন এক্সপ্লেন অত বেশি করছি না, এর এখন বেশি জটিলতা করে লাভ নেই। এখন এটা বোঝো যে পারচেস মেশিন, মেশিন হচ্ছে একটা অ্যাসেটস, তাহলে তোমার এখানে কি হবে, মেশিন একটা অ্যাকাউন্ট হবে। ঠিক আছে, আর একটা অ্যাকাউন্ট কি হবে, এবার দেখো এইখানে পারচেস মেশিন ফ্রম এ অ্যান্ড কোম্পানি, কার কাছ থেকে কিনেছে লেখা আছে, কিন্তু এটা ক্যাশে কিনেছে না চেকে কিনেছে কিছু উল্লেখ করে না, ইন ক্যাশ, বাই চেক, কিচ্ছু মেনশন করা নেই। তার মানে এটা কি হয়ে গেল, যদি ক্যাশ বা চেক বা কোনো কিছু মেনশন না থাকে অথচ পার্টির নাম, কার কাছ থেকে কিনছি তার নাম দেওয়া থাকে, তার মানে নিশ্চয়ই এটা ধারের, এটা হচ্ছে ক্রেডিট ট্রানজেকশন। কি বললাম, এটা হচ্ছে ক্রেডিট ট্রানজেকশন। যেই ক্রেডিট ট্রানজেকশন হয়ে গেল তখন কি হলো, টাকা এলো না বা টাকা গেলও না, আমি মেশিনটা কিনলাম, মেশিনটা কিনলাম, আচ্ছা মেশিনের ব্যাপারটা আমি পুরো ক্লিয়ার করতে চাই আগে। তাহলে মেশিন কি হয়ে গেল, একটা অ্যাসেটস, অ্যাসেটস মানে কি, অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে মেশিনটা কি হচ্ছে, আসছে না যাচ্ছে, পারচেজ মেশিন, মেশিন আসছে, হোয়াট কামস ইন দ্যাট ইজ ডেবিট, তাহলে এটা হয়ে গেল ডেবিট হয়ে গেল, এটা কামস ইন, কামস ইন, এটা হয়ে গেল ডেবিট, হয়ে গেল 20,000। ক্লিয়ার, একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড, এটা কি বললাম যে এটা ধারে আছে, কেন ধারে না, ইন ক্যাশ বা বাই চেক কিছু লেখা নেই, এখানে কিন্তু পার্টির নাম দেওয়া আছে। যদি ধারে হয় তাহলে মাস্ট আমাকে পার্টির নামটাই হবে, কার কাছ থেকে কিনেছে বা কাকে বিক্রি করেছে, তাহলে সেই পার্টির নাম হবে। যদি নগদে না হয় তাহলে পার্টির নাম লিখতেই হবে, তাহলে এখানে চলে আসবে কোনটা, পার্টির নাম। পার্টির নামটা কি, পার্টিকে এ অ্যান্ড কোম্পানি, এ অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। তাহলে এ অ্যান্ড কোম্পানি কি, একটা পার্সন, মানে একটা আমি এখানে বিজনেস কেও পার্সন বলছি, তাহলে এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। এ অ্যান্ড কোম্পানি, এটা একটা কি, পার্সন, প্রথমে লিখে দিচ্ছি পার্সন, তারপরে আমি লিখছি পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পার্সন, তারপরে লিখছি আমি, এটা যাবে কোথায় না পার্সোনাল অ্যাকাউন্টে। পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম কি আছে, পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের বলা আছে যে রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট, গোল্ডেন রুলে আমাদের বলা আছে। তাহলে গোল্ডেন রুলটা আমাদেরকে মাথায় সব সময় রাখতে হবে, ইনট্যাক্ট করে রাখতে হবে। গোল্ডেন রুল আর মডার্ন রুল, এই দুটো রুলই
আমি এগুলো অন্য ভিডিওতে দেওয়া আছে, এবং তোমরা এগুলো খাতায় লিখে নিয়ে একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে। ওটা ছাড়া আমাদের কিন্তু এই জিনিসগুলো ভাগাভাগি করা যাবে না। মানে এই যে ট্রানজেকশন থেকে ডেবিট ক্রেডিট, এবার ডেবিট ক্রেডিটের পরে আমরা জার্নাল করব, লেজার করব, যা যা কিছু করব, আমাদেরকে গোল্ডেন রুল আর মডার্ন রুল এইটাকে জানতেই হবে, না হলে এটাকে মুখস্থ রেখে দিতে হবে সব সময়, মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, যাই হোক, এ অ্যান্ড কোম্পানিকে যেটা পার্সোনাল অ্যাকাউন্টের নিয়মে কি বললো, যে রিসিভার হলে ডেবিট আর গিভার হলে ক্রেডিট। এরপরে দেখো এখানে অ্যানালাইসিস করছি, পারচেস আ মেশিন ফ্রম এ অ্যান্ড কোম্পানির কাছ থেকে জিনিস কিনলাম, তাহলে এ অ্যান্ড কোম্পানি কি করছে, ও দিচ্ছে, এ অ্যান্ড কোম্পানি দিচ্ছে মানে ও গিভার হয়ে গেল। তাহলে গিভার হলে কি হবে, এখানে কি হয়ে গেল, গিভার, গিভার হলে কি হবে, ও ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, আর অ্যামাউন্টটা সেম বসে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এটা থেকে আমরা ডেবিট আর ক্রেডিট বার করতে পারলাম, এই ট্রানজেকশন থেকে ডেবিট ক্রেডিট বেরিয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, আর একটা দেখছি। ঠিক আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, দেখবে খুব সুন্দর, খুব সহজেই এটা বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট দেখো, একটুখানি চেঞ্জ করছি এটা, পারচেজ দিয়েই করছি আরেকটা। পারচেজ, ধরো পারচেজ গুডস লিখছি, পারচেজ গুডস ফর রুপিস 4,000 ইন ক্যাশ ফ্রম পি অ্যান্ড কোম্পানি। ধরো এটা লেখা আছে রুপিস 4, তাহলে পারচেজ গুডস, প্রথম কথা হলো যে পারচেজ কি, গুডস, গুডস মানে জিনিস। আচ্ছা, গুডস নিয়ে কিন্তু অনেক আলোচনার গল্প আছে, এখানে আমি একটুখানি বলছি কথাটা, যে গুডস মানে হচ্ছে যে জিনিসটার আমার বিজনেস হচ্ছে সেইটাই কিন্তু আমার কাছে গুডস। আমি যদি সোনার দোকান করি, তাহলে কিন্তু সোনাটা হচ্ছে আমার কাছে গুডস। আমি যদি ফার্নিচারের দোকান করি, ফার্নিচারটা আমার কাছে গুডস, তখন সোনাটা হয়ে গেল অ্যাসেটস। আবার সোনার দোকান করলে যদি আমার কাছে একটা আলমারি থাকে, ফার্নিচার থাকে, সেটা কিন্তু আমার অ্যাসেটস। আবার ফার্নিচারের দোকানে যদি আমার কাছে একটা সোনার কোনো জিনিস থাকে, তাহলে সেটা কিন্তু আমার অ্যাসেটস। তার মানে কি হয়ে গেল, আমি যদি সোনার দোকান করি তাহলে সোনাটা হয়ে গেল গুডস, গোল্ড হয়ে গেল গুডস। আর ফার্নিচারের দোকান করলে ফার্নিচারটা হয়ে গেল গুডস। তাহলে যে জিনিসের আমি ডিলিং করব, যে জিনিস আমি কেনাবেচা করব, সেই জিনিসটাকে কি বলা হয়, গুডস বলা হয়। ক্লিয়ার হচ্ছে কথা? যে জিনিসটার আমি বিজনেস করব, সেই জিনিসটাকে বলা হচ্ছে গুডস, সেটা যত দামি হোক আর কম দামি হোক। ঠিক আছে, তার এখানে বলছে পারচেজ গুডস মানে আমার ওই দোকানের জিনিসের কথা বলছি, সেই জন্য এখানে আমি এখানে অনেক, এখানে গুডস অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট করেও করা যায়, আর এই পারচেজ অ্যাকাউন্ট সেলস অ্যাকাউন্ট করেও করা যায়। ঠিক আছে, তোমাদের কেন পারচেজ, আমি এখন পারচেজ অ্যাকাউন্ট করে করাচ্ছি, এবং এটা কেন করাচ্ছি, কি ব্যাপার, এই নিয়ে আমি আলাদা ভিডিও দেবো, এবং গুডস এর ব্যাখ্যা, পারচেজ না হয় গুডস হলো কেন, বা গুডস না হয় পারচেজ হলো কেন, এগুলো নিয়ে আলাদা করে আলোচনা করবো, এখানে ক্রিটিক্যাল করে লাভ নেই। ঠিক আছে, এখন এইটা বোঝার চেষ্টা করো, যে পারচেজ গুডস, পারচেজ গুডস, তাহলে কি হয়ে গেল, এখানে যদি নাম না দেয়, এখানে দেখো পারচেজ মেশিন, জিনিসটা কি কিনেছি নাম দেওয়া আছে, সেই জন্য আমি মেশিন অ্যাকাউন্ট করেছি। এখানে যদি থাকতো পারচেজ ফার্নিচার, তাহলে ফার্নিচার লিখতাম এখানে, কিন্তু লেখা আছে পারচেজ গুডস। এই গুডস লেখার জন্য জিনিসটার নাম তো দেওয়া নেই, শুধু গুডস বলছে। গুডস মানে আমরা এখন বুঝলাম যে যে জিনিসে আমরা ডিলিং করবো সেটাকে বলছি গুডস, কিন্তু এখানে যদি জিনিসের নাম দেওয়া না থাকে, তুমি তোমার কনসেপ্টে, আমার এমনি কনসেপ্ট করো, যে তাহলে পারচেজটাকে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা পারচেজ একটা অ্যাকাউন্ট করতে হবে, পরিষ্কার কথা। আচ্ছা, এবারে জানতে হবে যে পারচেজটা কি, মানে ক্রয়, ক্রয় মানে কি, খরচ। খরচ কাকে বলে, এইসব আলোচনা হয়ে গেছে আগে। খরচ কাকে বলে, যার জন্য আমার পয়সা চলে যাচ্ছে, সেটা হলো খরচ, এক্সপেন্সেস। যার জন্য আমার টাকা চলে যাচ্ছে, সেটা হচ্ছে এক্সপেন্সেস। এবং সেটা যদি আবার বহুত অনেক দিন আমাকে আমাকে 1 বছরের বেশি সুবিধা দেয় কিছু, তাহলে সেটা আবার নাম হয়ে যাবে অ্যাসেটস। যেমন এটা মেশিন অ্যাসেটস হয়ে গেল। ঠিক আছে, কেন এটা অ্যাসেটস হলো, অ্যাসেটস কেন, এক্সপেন্সেস, এগুলো নিয়ে আলাদা আলোচনা হয়েছে। এখন এটা বোঝো, তাহলে পারচেজ কি হয়ে গেল, এখানে একটা খরচা, পারচেজ হয়ে গেল একটা এক্সপেন্সেস। এক্সপেন্সেস হলে কোন কিসে যাবে, গোল্ডেন রুল অনুযায়ী কিসে যাবে, এটা এটা চলে যাবে তোমার নমিনাল অ্যাকাউন্ট। কোন অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পারচেজ, ওটা এক্সপেন্সেস হয়ে গেল, ওটা যাবে কিসে, নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের নিয়ম কি বলছে, নমিনাল অ্যাকাউন্টে বলছে যদি খরচ বা লস হয়, এক্সপেন্সেস বা লস হলে ডেবিট, আর ইনকাম বা গেইন হলে ক্রেডিট। তাহলে এটা তো এক্সপেন্সেস পরিষ্কার দেখা যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। অ্যামাউন্ট হয়েছে 4,000। ক্লিয়ার স্টুডেন্ট? ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হলো? পারচেজ একটা খরচ, খরচ হলো নমিনাল অ্যাকাউন্টে, খরচ হলেই ডেবিট হয়ে যায়, হয়ে গেল। আচ্ছা, নেক্সট এখানে আর একটা কি আছে, এখানে আছে ইন ক্যাশ। দেখো এখানে ফ্রম পি অ্যান্ড কোম্পানি, পার্টির নামও দেওয়া আছে, কার কাছ থেকে কেনা হচ্ছে, কিন্তু সবার আগে দেখো ইন ক্যাশ কথাটা লেখা আছে। যদি নগদে লেখা থাকে, মানে নগদ ক্যাশ বা চেক বা কিছুতে বিল, কিছুতে লেখা থাকে, তাহলে কিন্তু আগে আমরা নগদটা দেখবো। তাহলে আমাকে ট্রানজেকশনটা আগে দেখে নিতে হচ্ছে, ওটা নগদ ট্রানজেকশন না ধারের ট্রানজেকশন।
নগদ ট্রানজেকশন না ধারে ট্রানজেকশন এটা দেখতে হচ্ছে। তাহলে এটা দেখতে পাচ্ছি কি এটা নগদ, এটা দেখলাম যে ধার। কেন ধার? ইন ক্যাশ বাই চেক কিছু লেখা নেই, সেই জন্য এখানে পার্টির নাম আছে, পার্টির নামটাকে দিয়ে আমি করলাম, কেন এটা এটা ক্রেডিট ট্রানজেকশন। কিন্তু এটা পড়ে আমি দেখলাম কি এটা একটা নগদ ট্রানজেকশন, কেননা এখানে ইন ক্যাশ পরিষ্কার লেখা আছে। তাহলে যেই নগদ ট্রানজেকশন হয়ে গেল, তাহলে আমাকে কি করতে হবে? ক্যাশ একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ক্যাশ একটা অ্যাকাউন্ট হবে। এটা চেক থাকলে ব্যাংক অ্যাকাউন্ট করতাম। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এখানে ক্যাশ একটা অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট যেই হয়ে গেল, তখন আমায় কি চিন্তা করতে হবে যে ক্যাশটা কি একটা সম্পত্তি। ক্যাশ আমরা সম্পত্তি আগেই জানি। ক্যাশ হচ্ছে অ্যাসেটস, ঠিক আছে। ক্যাশ অ্যাসেটস, অ্যাসেটসটা এবারে আমাকে কি দেখতে হবে কি কোন অ্যাকাউন্টে যাবে? অ্যাসেট হচ্ছে রিয়েল অ্যাকাউন্টে যাবে। অ্যাসেটস কোথায় যাবে? রিয়েল অ্যাকাউন্টে যাবে। এরপর রিয়েল অ্যাকাউন্টের নিয়ম কি? সম্পত্তি এলে ডেবিট, কামস ইন ডেবিট, গোজ আউট ক্রেডিট। তাহলে রিয়েল অ্যাকাউন্টে এখানে টাকাটা কি হচ্ছে? আসছে না যাচ্ছে? পারচেজ গুডস, আমি জিনিসটা কিনছি, তাহলে কি হলো? টাকাটা এলো না গেল? আমি জিনিসটা কিনছি, তাহলে কি হবে? টাকাটা আসবে না যাবে? অবভিয়াসলি টাকাটা যাবে। কেননা আমি জিনিস কিনছি, জিনিস কিনলাম, এক হাতে জিনিস কিনলাম, এক হাতে টাকা দিলাম, তাহলে টাকাটা চলে গেল, তাহলে গোজ আউট। যখন অ্যাসেটসে গোজ আউট হচ্ছে, তার মানে চলে গেল যদি, ঠিক আছে, যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, ক্রেডিট হয়ে যাবে। হলো পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কত সুন্দর আমরা কি করতে পারছি? প্রত্যেকটা ট্রানজেকশনকে আমরা ডেবিট ক্রেডিটে ভাগ করছি। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজেকশনকে আমরা ডেবিট, হাউ টু ফাইন্ড আউট দ্য ডেবিট অ্যান্ড ক্রেডিট ফ্রম দ্য ট্রানজেকশনস। কি করে আমরা একটা ডেবিট ক্রেডিট বার করবো, লেনদেন থেকে কি করে ডেবিট ক্রেডিট বার করা যায়, তার এটা পদ্ধতি। তার জন্য আমরা ছোট ছোট এইখানে দু পাঁচটা জিনিস আস্তে আস্তে জানলেই দেখবে ধীরে ধীরে সব জিনিসে তোমাদের করতে পারবে। আচ্ছা চলো 4 নম্বর আরেকটা বলছি, ঠিক আছে। হ্যাঁ, সোল্ড, চলো, সোল্ড গুডস টু মিস্টার সি ফর ক্যাশ, আচ্ছা, ফর ক্যাশ রুপিস 25,000। কি বললাম? সোল্ড গুডস টু মিস্টার সি ফর ক্যাশ রুপিস 25,000। দেখো এখানেও কিন্তু এটাকে যেই পড়লাম, তখন আমাকে ফার্স্ট চিন্তা করলাম কোনটা, যে এটা নগদ না ধার। এখানে দেখো যেই ক্যাশ কথাটা উল্লেখ আছে, তার মানে এটা নগদ, পরিষ্কার জিনিস। তাহলে এটা হয়ে গেল নগদ। যেই নগদ ট্রানজেকশন হবে, তখন আমাকে ক্যাশ একটা অ্যাকাউন্ট আমাকে খুলতে হবে। কি করতে হবে? ক্যাশ একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ক্যাশ অ্যাকাউন্ট আমাদের সেই একই সিস্টেম। ক্যাশ অ্যাকাউন্ট কি হয়ে গেল? তোমার এটা একটা অ্যাসেটস। ক্যাশ কি একটা অ্যাসেটস। অ্যাসেটস হলে কি হলো? রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ, অ্যাসেটস, রিয়েল অ্যাকাউন্ট। এখানে কি হচ্ছে? টাকা আসছে না যাচ্ছে চিন্তা করতে হবে আমাদেরকে, সম্পত্তির নিয়মই তাই, কামস ইন অর গোজ আউট। তো এখানে পরিষ্কার কি হচ্ছে? এটা টাকা, জিনিস আমি বিক্রি করলাম, জিনিস যদি বিক্রি করি টাকা কি হবে? জিনিস বিক্রি করলে নিঃসন্দেহে টাকা আসবে। জিনিস বিক্রি করলে টাকা আসবে। তাহলে হয়ে কি হয়ে গেল? তাহলে জিনিসটা আমি বিক্রি করলাম, টাকাটা তাহলে আসছে, তাহলে কি হয়ে গেল? ক্যাশ অ্যাকাউন্ট কামস ইন হয়ে গেল। কামস ইন, যেই কামস ইন হয়ে গেল, ও কি হয়ে গেল? ডেবিট হয়ে গেল। 25,000, 25,000 ডেবিট হয়ে গেল, ক্যাশ ক্যাশ একটা ডেবিট হয়ে গেল। এরপরে দেখো সোল্ড গুডস, এখানেও সেই জিনিসের নাম বলে দেওয়া নেই। এখন যদি থাকতো যে সোল্ড ফার্নিচার, সোল্ড মেশিনারি, সোল্ড অন্য কিছু যদি নাম লেখা থাকতো, তাহলে সেটা করতাম। কিন্তু যেহেতু নামটা লেখা নেই, সেই জন্য আমি সোল্ডটাকে নিয়ে করব। এবারে সোল্ডের প্রেজেন্ট টেন্স আমরা এখানে কি করব? সেলস একটা অ্যাকাউন্ট করব। সোল্ড অ্যাকাউন্ট করব না, আমরা সেলস অ্যাকাউন্ট করব। ঠিক আছে, সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট কি? সেলস মানে বিক্রি করেছি, তাহলে বিক্রি করলে কিছু আসে, তাহলে বিক্রি করে থেকে আসে মানে কি? এটা একটা ইনকাম। সেলস অ্যাকাউন্ট কি? একটা ইনকাম। ইনকাম কাকে বলে? এগুলো আলোচনা হয়ে গেছে। ইনকাম কাকে বলে? যার থেকে টাকা আসে সেটাকে বলছে ইনকাম। যার জন্য টাকা আসে তাকে বলে ইনকাম, যার জন্য টাকা চলে যায় তাকে বলে এক্সপেন্সেস। ভেরি সিম্পল। তাহলে কি বললাম? এখানে টাকাটা আসছে। তাহলে টাকা আসছে, এটা কি? এটা ইনকাম। এখানে কি হয়ে গেল? একটা ইনকাম। ঠিক আছে, তাহলে তোমার এটা একটা ইনকাম। ইনকাম হলে কোথায় যাবে? এক্সপেন্সেস, ইনকাম, গেইনস, লস কোথায় যাবে? নমিনাল অ্যাকাউন্টে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? কোথায় যাবে? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে ইনকাম হলে কি হয়? পরিষ্কার আমাদের কি হয়? ক্রেডিট হয়, ডাইরেক্ট হয়ে গেল। এটাকে আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই। কেন না? নমিনাল অ্যাকাউন্টে বলা আছে এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট অ্যান্ড ইনকাম অ্যান্ড গেইনস আর ক্রেডিট। ভেরি সিম্পল। তাহলে হয়ে গেল সেলসটা আমার একটা ইনকাম, নমিনাল অ্যাকাউন্টে যাচ্ছে, এটা ক্রেডিট হয়ে যাবে, হয়ে গেল। তাহলে এটাও আমাদের ডেবিট ক্রেডিট
বুঝে গেলাম, ঠিক আছে? কথা বুঝলাম। আচ্ছা, আরেকটা দেখি, এটার মধ্যে একসঙ্গে আরেকটা চলে আসবে মনে হচ্ছে। নাম্বার 5, পেড পেড ক্যাশ টু মিস্টার বি। এটা তো একবারে সহজ কথা লেখা আছে। পেড ক্যাশ, কি দিলাম? টাকা দিলাম। কাকে? মিস্টার বি কে টাকা দিলাম। আমি দিলাম মানে কি? মিস্টার এক্স দিল, মানে বিজনেসম্যান বিজনেস দিয়েছে, তা টাকাটা কি হলো? চলে গেল। তাহলে টাকা পেড যখন বলেছে এবং ক্যাশও লেখা আছে, তাতে কোনো কথাই নেই, ক্যাশ একটা অ্যাকাউন্ট হচ্ছেই, একটা ক্যাশ একটা অ্যাকাউন্ট হচ্ছে। ক্যাশ অ্যাকাউন্ট আমাদের কি জানি? আমাদের অ্যাসেটস মানে রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্যাশ, এখানে কি হলো? টাকা পেড বলছে, এটা পেড মানে কি? চলে গেল। পেড মানে দিয়ে দেওয়া, মানে টাকাটা চলে গেল। চলে গেল মানে কি হয়ে যাবে? গোজ আউট। গোজ আউট মানে ক্রেডিট হয়ে গেল, ঠিক আছে? এনে রুপিস কিছু একটা দিয়ে দাও, 2000 কিছু একটা দিয়ে দিলাম, ক্যাশ গোজ আউট হয়ে গেল। আচ্ছা, আরেকটা অ্যাকাউন্ট কি হবে তাহলে? কাকে দিলে তুমি? মিস্টার বি কে দিয়েছো, তাহলে মিস্টার বি একটা অ্যাকাউন্ট হবে। মিস্টার বি পরিষ্কার একটা ব্যক্তি, তার মানে পার্সন। পার্সন মানে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম কি বলেছে? রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট। এ কি করছে? রিসিভ হচ্ছে না গিভার হচ্ছে? পেড টু ক্যাশ, পেড টু মিস্টার বি, তাহলে ও কি করছে? রিসিভ করছে। তাহলে রিসিভ করলে ও রিসিভার হয়ে গেল। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে যদি রিসিভার হয়, রিসিভার হলে কি হয়? ডেবিট হয়। রিসিভার ডেবিট আর গিভার ক্রেডিট, তাহলে কি হয়ে গেল? রিসিভার হয়ে গেল। তাহলে আমরা ক্যাশ অ্যাকাউন্ট একটা পেলাম, মিস্টার বি অ্যাকাউন্ট একটা পেলাম, এবং কিভাবে আমরা ওটাকে এক্সপ্লেন করলাম বুঝতে পারছি, ঠিক আছে? ক্লিয়ার হলো? পাঁচটা ট্রানজেকশন, পাঁচটা ট্রানজেকশনকে আমরা কিভাবে ডেবিট ক্রেডিট হচ্ছে এটা আমরা বুঝলাম, ঠিক আছে? এমনি করে আমি পরপর বেশ কিছু বিভিন্ন রকমের ট্রানজেকশন দিয়ে ডেবিট ক্রেডিট বার করার সিস্টেমটা তোমাদেরকে আমি পরে আবার দেখিয়ে দেখিয়ে যাবো। এখানে তোমাদের কি অসুবিধা হচ্ছে আমাকে বলো। কারো কিছু অসুবিধা হচ্ছে এখান থেকে? কোনো রকম প্রবলেম? এটাতে আমরা ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ, স্টার্টেড বিজনেস, পারচেজ এখানে ক্যাশ ট্রানজেকশন, ক্রেডিট ট্রানজেকশন, আমরা এখানে কি কি বুঝলাম? এই আজকের এই ভিডিওটাতে আমরা কি কি বুঝলাম? আমরা প্রথম বুঝলাম কি? যে গোল্ডেন রুল বুঝলাম। আচ্ছা, সেকেন্ড কি বুঝলাম? এন্টিটি কনসেপ্ট বুঝলাম। গোল্ডেন রুল আমরা বুঝে গেলাম তিনটে সিস্টেম: পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে কি হচ্ছে, রিয়েল অ্যাকাউন্টে কি হচ্ছে, নমিনাল অ্যাকাউন্টে কি হচ্ছে, বুঝে গেছি। আচ্ছা, তারপর এন্টিটি কনসেপ্ট মানে মালিক আর বিজনেস আলাদা, এই ব্যাপারটা বুঝলাম। আমরা সবসময় বিজনেসের পক্ষ হয়ে দেখবো, আমরা মালিকের পক্ষ হয়ে দেখবো না, বিজনেসের পক্ষে যা কিছু হচ্ছে বিজনেসের তরফ থেকে দেখবো, অন বিহাফ অফ বিজনেস, সেটা দেখলাম। তারপরে আমরা কি হচ্ছে না, ট্রানজেকশনকে ভাগ করার সিস্টেম দেখলাম, যে যখনই একটা ট্রানজেকশন আলোচনা করবো তখন নগদ না ধার এটা বুঝলাম। এবং দুটো করে অ্যাকাউন্ট, মিনিমাম 2 অ্যাকাউন্ট আমরা দেখলাম, যে এখানে এগুলো অবশ্য সব সিম্পল ট্রানজেকশন, সিম্পল জার্নাল, সিম্পল ট্রানজেকশন। আমরা দুটো করে অ্যাকাউন্ট বার করলাম, এবং কিভাবে অ্যাকাউন্টগুলো বার করলাম, কিভাবে এখান থেকে আমরা টেনে অ্যাকাউন্টগুলোকে বার করলাম, এখানে তো একটা সেন্টেন্সের মতন দেওয়া আছে ট্রানজেকশনটা, সেখান থেকে টেনে বার করলাম, এবং সেগুলোকে আমরা কত সুন্দর কনসেপ্ট অনুযায়ী, আমরা গোল্ডেন রুলের কনসেপ্ট অনুযায়ী বসিয়ে বসিয়ে আমরা তার ডেবিট ক্রেডিটটাকে বার করে দিলাম, ঠিক আছে? তাহলে ট্রানজেকশন থেকে ডেবিট ক্রেডিট কি করে বার করা যায় সেটা আজকে আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেল। আরো বেশ কিছু আমি বিভিন্ন রকমের টিপিক্যাল ট্রানজেকশন আমি দিয়ে আরো আমি এর পরের ভিডিওগুলো আমি দেবো, তাতে করে এটা পরিষ্কার হয়ে যাবে। এই জিনিসটা হয়ে গেলে আমরা এইটাকে সিস্টেমেটিক ভাবে জার্নালে কিভাবে লেখা যায় সেটাও আমরা দেখবো। জার্নাল দিয়ে যদিও আলাদা ভিডিও করা আছে, তো এইগুলো থেকে আরেকবার আমি দেখিয়ে দেবো, আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? আজ এই পর্যন্তই। বুঝতে পেরেছো? যদি কিছু অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে লিখবে।